রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনের 7ম তলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ তৌহিন হোসেন, তার স্ত্রী ইবা আক্তার, 2 ছেলে তাওহিদ ও তানবীর। তৌহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়। দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন এবং তার স্ত্রী গৃহিণী। দুর্ঘটনার সময় পরিবারটি ঘুমিয়েছিলেন। হঠাৎ এসি বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তারা 4 জনই দগ্ধ হন। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিয়ন্ত্রণে এনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। দুদিনের বাঁধের প্রায় 60 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ভাঙন ঝুঁকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু ও লালমনিরহাট রংপুর আঞ্চলিক সড়ক। কয়েক মাস ধরে ভাঙন চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। উজানের পাহাড়ি ঢলের তীব্র স্রোতে দ্বিতীয় তিস্তা সেতুর রক্ষাবাঁধের 60 মিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। প্রায় 900 মিটার দীর্ঘ এই বাঁধের ভাঙন দেখা দেয়ায় হুমকির মুখে পড়েছে সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে অন্তত 30 থেকে 35 হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে বাঁধের ব্লক ধসে গেলেও এলজিডি কোনো ব্যবস্থা নেয়নি। 60 মিটার পর্যন্ত নদীগর্ভে বেড়িবাঁধ বিলীন হয়ে গিয়েছে। এই তিস্তা যদি এখানে বাঁধের মাথা ভাঙে, আমাদের বাড়ি ঘর ধরি ধকপকে পড়ে যাবে। কিছুদিন আগেই যদি একটু ট্রিটমেন্ট নেওয়া যেত, তাহলে আজকে এই বন্যার মাঝে আমাদের হাজার হাজার জমি, আমাদের ফসলি জমিগুলো ভাঙি যেত না। এলজিডিকে বারবার অবগত করা হলেও তারা শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেননি বলে জানান জনপ্রতিনিধিরাও। ব্রিজটা এলজিডি করছে এবং এটা এলজিডির সঙ্গে যোগাযোগ করছি, তারা বলতেছে আমরা যাব। তা এটা ভেঙে গেলে যে সমস্যাটা, আপনারা জানেন রংপুর লালমনিরহাট যে সেতু আছে আমাদের, এই তিস্তা মহিপুর সেতু, এই সেতুটা থেকে আমাদের লালমনিরহাটে যাওয়া যাতায়াত রাস্তাটাও পর্যন্ত হুমকির মুখে পড়বে। বাঁধ ধসের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান উপজেলা প্রশাসন। এলজিডির জেলা দপ্তরকে আমরা জানিয়েছি, দ্রুততম সময়ে সেটা রিকভার করার জন্য যা যা করা দরকার সেই প্রস্তুতি আমরা শুরু করেছি। আমরা আশা করি যে এটা খুব দ্রুততম সময়ে এটার কার্যক্রম শুরু হবে। পানি কমলে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এলজিডি নির্বাহী প্রকৌশলী। এখন তো পানি বেশি, পানিটা একটু কমলে আমরা ওখানে যদি জিও ব্যাগের প্রয়োজন হয় আমরা জিও ব্যাগ ওখানে ফেলবো। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ এই বাঁধ রক্ষায় দ্রুতই উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা তিস্তাপাড়ের সাধারণ মানুষের। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের তীব্র ভাঙন নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। যে শাইলি যেমনটা বলছিলেন, যে আপনাকে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরেই এই যে দ্বিতীয় যে তিস্তা সেতু রক্ষা যে বাঁধটি, সেটি কিন্তু ভাঙন শুরু হয়েছিল। সেটি ধীরে ধীরে ভাঙতে কিন্তু সেটি এখন বলা যায় যে প্রায় 120 মিটার অংশ কিন্তু সেখানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং আপনাকে যদি একটু ক্যামেরার অ্যাঙ্গেলে দেখাতে চাই যে এই যে তিস্তা সেতু রক্ষা বাঁধ যেটি নির্মাণ করা হয়েছিল যে কারণে, সেটি কিন্তু আসলে ধীরে ধীরে যেভাবে নদীগর্ভে চলে যাচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে যে ব্লকগুলো ছিল সেগুলোর নিচ থেকে যখন বালিগুলো সরে যাচ্ছে, এখানে প্রচুর স্রোত কিন্তু রয়েছে নদীতে। যখনই এই তিস্তা নদীতে পানি বৃদ্ধি হয়, তখনই কিন্তু স্রোতের যে ধাক্কায় কিন্তু সেখানে যে ব্লকগুলো সেগুলো ধীরে ধীরে কিন্তু নদীগর্ভে চলে যাচ্ছে। এবং এই বেড়িবাঁধটি যদি পুরো অংশ, আপনি জানেন যে জানিয়ে রাখি যে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষার যে বাঁধটি, এটি 900 মিটার, এই 900 মিটারের প্রায় 120 মিটার অংশ কিন্তু চলে গিয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি যে গতকালকে এই তিস্তা সেতু রক্ষা বাঁধের প্রায় 70 মিটার অংশ চলে গিয়েছিল। তবে আজকে রাত পরে, আজকের এই তথ্য যদি বলি যে আজকে প্রায় 120 মিটার চলে গিয়েছে। তবে ধীরে ধীরে এভাবে যেতে থাকলে হয়তোবা তিস্তা সেতুর যে তিস্তা সেতুটি রয়েছে সেটিও ঝুঁকির মধ্যে পড়েছে। এবং বিশেষ করে
রংপুর থেকে লালমনিরহাটগামী যে মহাসড়কটি রয়েছে সেটিও কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে পড়বে এবং স্থানীয়রা যেটি বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যারা দায়িত্বশীল রয়েছে, বিশেষ করে আমরা দেখেছি যে গতকালকে এলজিইডি কর্তৃপক্ষ যে এটি নির্মাণ করেছিল এই কারণে তারাও গতকালকে পরিদর্শন করেছে এবং এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় মানুষজন যারা রয়েছে তিস্তাপাড়ের মানুষ, তারা যেটি বলছেন যে এই তিস্তা সেতু রক্ষা বাঁধটি যদি দ্রুতই সংস্কারের উদ্যোগ না নেওয়া হয় তাহলে কিন্তু এই যে তিস্তা সেতু সহ মহাসড়কটিও ঝুঁকির মধ্যে পড়বে। পাশাপাশি এখানকার যারা কৃষক রয়েছে তারাও যেটি বলছেন যে তাদের অনেক ফসলি জমি কিন্তু আসলে নষ্ট হবে এবং তারা চাচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন এটি ব্যবস্থা নেওয়া হয়। তবে এলজিইডি কর্তৃপক্ষ যেটি বলছেন যে এটি ব্যবস্থা নেবে তারা, তবে এখানে স্রোত সেটি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে পরিমাণ পানির স্রোত রয়েছে সে কারণে কিন্তু কোনোভাবে এই বাঁধটি সংস্কার সম্ভব নয়। তারা বলছেন যে পানি কমে গেলে হয়তো বা তারা এটি নির্মাণ করবেন এবং সংস্কার করবেন তেমনটাই বলছেন। তবে যেভাবে এটি ভাঙা শুরু হয়েছে তাতে করে হয়তোবা যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তিস্তা নদীতে, আমি মনে করি যে আমরাও যেটি দেখছি যে বেশ কদিন ধরে আমরাও লক্ষ্য করছি যে যেভাবে ভাঙন শুরু হয়েছে হয়তোবা আর এভাবে সপ্তাহ কেন ভাঙলে কিন্তু আমরা দেখছি যে 900 মিটারের প্রায় 50% বলা যায় যে অর্ধেক যে বাঁধ সেটি কিন্তু নদীগর্ভে চলে যাবে এবং এখানকার কৃষকরা চরম ক্ষতির মুখে পড়বে। তবে সব মিলে শাইলি যদি বলি যে খুব দ্রুতই এখানকার স্থানীয়রা যেটা বলছেন যে খুব দ্রুতই তারা যেন এই যারা সংশ্লিষ্ট রয়েছে এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ড সমন্বয়ে তারা যদি এটা দ্রুত উদ্যোগ না নেয় তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষ, বিশেষ করে তিস্তাপাড়ের মানুষ কিন্তু প্রত্যেক বছরেই 5 থেকে 6 বার তারা কিন্তু এই বন্যার ধকল সহ্য করে এবং তারা কিন্তু বারংবার এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা যদি বলি যে এখানে নানা আন্দোলন কিন্তু এই তিস্তাকে ঘিরে হয়েছে যে মহাপরিকল্পনা যাতে বাস্তবায়ন হয়। বিগত সময়ে যারা বিভিন্নভাবে সরকারে যারা ছিলেন এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে এই যে বন্যায় তাদের কাছে কিন্তু আসলে যে বিভিন্নভাবে যে অনুদান আসে বা বিভিন্নভাবে যে তাদের মধ্যে যে ত্রাণ বিতরণ হয় সেটি যেন আসলে বিতরণ না করে এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যেন শুরু হয় সেটি কিন্তু তারা দাবি করছেন। তা না হলে এই অঞ্চলের মানুষ কিন্তু আসলে যেভাবে উত্তর অঞ্চলের মানুষ পিছিয়ে পড়ছে নানাভাবেই অর্থনৈতিকভাবে এবং কৃষিতে যে বিপ্লব হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে তেমনটাই কিন্তু বলছেন। তবে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, তারা বলছেন যে খুব দ্রুতই যেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে এই অঞ্চলের মানুষ কিন্তু আসলে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ঘুরে দাঁড়াবে। শাইলি, এই ছিল আমার কাছে তিস্তা যে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের আজকের ভাঙ্গন নিয়ে সর্বশেষ। তবে আগামীতে হয়তো আপনাকে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। এই ছিল শাইলি রংপুরের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধ থেকে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক মাস না যেতেই বিটুমিন উঠে যেতে শুরু করেছে। এতে স্বল্প বৃষ্টিতে সড়কে তৈরি হচ্ছে খানাখন্দ। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও নিম্নমানের কাজের কারণেই এই পরিস্থিতি, অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি খতিয়ে দেখে কোথাও কোনো অনিয়ম হয়ে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিনিধি একেএম শিশিরের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরের চাবাগান এলাকা থেকে বোয়াল ইউনিয়ন পরিষদ পর্যন্ত 2116 মিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে খরচ হয়েছে 1,07,00,000 টাকা। তবে নির্মাণের মাস না যেতেই সড়ক জুড়ে তৈরি হয়েছে ফাটল, উঠে গেছে ইট আর কার্পেটিং। স্বল্প বৃষ্টিতেই তৈরি হচ্ছে খানাখন্দ, কোথাও কোথাও জমে আছে পানি, ফলে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে তেমনি সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও প্রশাসনিক তদারকি না থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। নকল কারণে এই অবস্থা হয়েছে। পিস ঠিক মতন দিতে পারে নাই, অল্প পিস দিছে। অল্প কিছুদিন ধরে হয়তো বা রাস্তাটা হয়েছে, কিন্তু কিভাবে রাস্তাটা হয়তো পিস ভালো হয় নাই, নর্মাল হয়েছে, এই কারণে রাস্তাটা আস্তে আস্তে মানে ভেঙে যাইতেছে। ভালো কাজটা চাই আমরা জানি সুন্দরভাবে চলতে পারি, এটাই আমাদের জনগণ চায়। বেশি দিন হয় নাই কাজ করছে, রাস্তার সাইড সুট ভেঙে গেছে গা, আর হলো কাজটা ভালো হয় নাই। ভারী যানবাহনের অতিরিক্ত চাপ ও লাগাতার বৃষ্টির কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান একমি বিল্ডার্সের এই ঠিকাদার। ভাঙতে পারে, যেহেতু ওভারলোডেড গাড়ি চলে, আমাদের উপরে 1 ইঞ্চি কার্পেটিং করা নতুন করছি, ভাঙতে পারে। বাংলা আমরা পুনরায় আমাদের রিপেয়ারিং পিরিয়ড আছে 1 বছর। ঠিকাদারের বিল এখনো পরিশোধ করা হয়নি। রাস্তা মেরামতের জন্য নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান উপজেলার এই কর্মকর্তা। নদীর পাশ দিয়ে হয়তো যেটা ছিল ভাঙছে, প্যালাসাইডিং ধরনের নাই,
সেটা আমরা মেরামত করে দিব। বিল প্রদান করার আগে এক্সিএন অফিস থেকে এগুলো তদন্ত করে আমার অফিস থেকে দেখে এগুলো মেরামত করে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ শেষ করার পর আমরা বিল প্রদান করব, আদারওয়াইজ বিল প্রদান করার কোনো সুযোগ নাই। কোথাও কোনো অনিয়ম হয়ে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোয়ালিটি নিয়ে যে প্রশ্ন উঠেছে এটা রিকভারি করার সুযোগ আছে, আমরা সরজমিনে পরিদর্শন করে দেখি, তার জামানতের বিষয়টা এখন আমাদের কাছে রয়ে গেছে। যদি কোনো তথ্য গোপন করে বা কোনো র মেটেরিয়ালস এলোমেলো করে যদি কোনো সব জায়গাটায় সঠিকভাবে না রেখে যদি এলোমেলো করে কাজ করে তাহলে সেই ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আর তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও সড়ক পুনর্নির্মাণ করে ভোগান্তি লাঘব করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয় ও এলাকাবাসীর। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বইছে আগাম আনন্দের সুবাতাস, চলছে প্রস্তুতি। এছাড়া মণ্ডপে মণ্ডপে ইতোমধ্যে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। প্রতিনিধি আফম ও কাউসার ইমরানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছে জুবাইর রহমান। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়দিন বাকি। পূজার প্রস্তুতি নিচ্ছে পূজারীরা। মৃৎশিল্পী কারিগররা বাঁশ, খড়, মাটি, ধানের গুঁড়া সহ নানা রকম উপকরণ দিয়ে স্বর্গলোকে দেবী দুর্গার প্রতিমা সহ শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, সিংহ, মহিষ, ময়ূর, ইঁদুর, পেঁচা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিনের মধ্যেই রং তুলির আচর শেষে প্রতিমা মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেওয়া হবে, তাই শেষ মুহূর্তে ব্যস্ততার কমতি নেই মৃৎশিল্পীদের। অন্যান্য বছরের মতো এবারও তাই বানাইছি। আমার প্রতিমা মোটামুটি সব বিক্রি হয়ে গেছে। আমরা এই বছর মূর্তি তৈরি করছি 39টা তৈরি করছি। আমরা কর্মচারী বিদায় যা আছে মোটামুটি আমরা ভালোই দুর্গা উৎসব পালন করি, আতঙ্ক নয়, উৎসবকে উৎসব মুখর ভাবে পালন করতে চাই। এখন পর্যন্ত প্রতিমা তৈরির প্রায় 85% কাজ শেষ করেছে মৃৎশিল্পীরা। তারা জানান গত বছর থেকে এবার প্রতিমার চাহিদা বেশি থাকায় গতবারের ক্ষতি কাটিয়ে উঠে লাভের আশা করছেন তারা। অন্যান্য বারের ন্যায় এবছর আমরা শান্তিপূর্ণভাবে পূজাটি উদযাপন করতে পারবো। এদিকে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। প্রতিটি মণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি সকলকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাই প্লাস বাংলাদেশি বিভিন্ন ধর্ম বর্ণ সবার প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে গুজবে কেউ যেন কান না দেয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনী, র্যাব, ফায়ার ব্রিগেড এরা থাকবে। এবছর ব্রাহ্মণবাড়িয়া শহর সহ 9টি উপজেলায় প্রায় 577টি মণ্ডপে দুর্গাপূজা পালিত হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার গ্রাম বাংলার খবর। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীয় জেলা শাখা। শুক্রবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বাংলাদেশের জামাত ইসলামী খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীয় জেলা শাখার নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সমাবেশ শেষে ডাকবাংলো মোড় থেকে মিছিল বের হয়ে শিববাড়ি মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য সংবিধানের কোথাও নাই। এইটা যদি পরিবর্তন দিতে হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে আগামী এই সরকার যত কর্মকাণ্ড করবে কোন কর্মকাণ্ডের আইনগত ভিত্তি থাকবে না, এমনকি জাতীয় সংসদ নির্বাচনেরও আইনগত ভিত্তি থাকবে না। এই জন্যই আমরা প্রথম বাক্যই বলেছি জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে।
যশোরের বাঘারপাড়া উপজেলাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার খাজুরা বাজার চত্বর উক্ত সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মোহাম্মদ আলিউল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট বায়েজিদ হোসেন, খাজুরা শাখার সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, যশোর জেলা সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন সহ অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম মান্নান। 2 নং ওয়ার্ড পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মলাই মিয়া, সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান, পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানার সহ আরো অনেকে। এ সময় নবীনগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া খোকসা উপজেলার শমসপুরে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার শমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ মাঠে খোকসা কুমারখালী যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। শমসপুর ইউনিয়ন ফুটবল একাদশকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করে গোপগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের নেতা হাফেজ মইনুদ্দিন। কুমারখালী খোকসা উপজেলার 8টি ইউনিয়ন ভাগাভাগি হয়ে এই খেলায় অংশ নেবেন। মানিকগঞ্জের খেয়রে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌভ্রমণ। উপজেলার বানিয়াচুরি প্রগতিশীল যুব সমাজের উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। নৌভ্রমণে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রায় 5 শতাধিক ভ্রমণ পিপাসী। ভ্রমণে সঙ্গীত পরিবেশিত হয়ে আরিচা থেকে 2টি নৌকা যোগে কাজিরহাটে পৌঁছে খাওয়া দাওয়া শেষে ফুটবল খেলা, মোরগ লড়াই, পুরুষদের বালিশ খেলা, রশি টানাটানি সহ বিভিন্ন খেলাধুলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বানিয়াচুরি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী, এম মঞ্জুরুল হাসান খান, মোমাজ্জান হোসেন শিবু ও মোহাম্মদ বিরন মিয়া। আরও উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন তপু, মোহাম্মদ রাজীব মিয়া সহ অন্যান্যরা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে এদেশের মানুষকে মুক্তি দিয়েছিল। গণতন্ত্রের পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের কল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণ বিএনপিকে বিজয়ী করবে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর প্রিমিয়াম লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে প্রধান উপদেষ্টার আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া সহ অনেকে। রাজাপুর ইউনিয়ন দুর্গাপূজা উদযাপন সমন্বয় কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর তমলতলা মন্দির প্রাঙ্গণে দশভূজার বন্দনা 2025 উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সুভাষ কুমার সাহা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল। এ সময় প্রধান অতিথি ডক্টর আলী আফজাল বলেন, হিন্দু মুসলমানদের পার্থক্য ভুলে মিলেমিশে থাকলে সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী হবে।